তো চলে এসেছি আজকে তোমাদের সবথেকে প্রিয় সাবজেক্ট সায়েন্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশের সংকট এবং উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। তো এখানে টোটাল 4টে পেজ রয়েছে, ঠিক আছে? তো আমি কিছু কোয়েশ্চেন আনসার বানিয়ে রেখেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। তো আজকে সেগুলো নিয়েই আলোচনা করব, ঠিক আছে? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দেবে, আর লাইক করতে কিন্তু এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আবহাওয়া বা ওয়েদার কাকে বলে? লেখা আছে, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সদা পরিবর্তনশীল গতিময় বায়ুমণ্ডলীয় অবস্থাকে বলা হয় আবহাওয়া। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চল, সেখানে যদি একটা নির্দিষ্ট সময় অন্তর তার কিছু মানে গতির মানে বায়ুর গতির যদি পরিবর্তন হয়, এবং সেখানে যদি বিভিন্ন রকম অবস্থার বায়ুমণ্ডলীয় বিভিন্ন অবস্থা যেখানে দেখা যায়, তখন সেটাকে বলা হবে হচ্ছে আবহাওয়া। নেক্সট কি আছে, আবহাওয়া দ্বারা আমরা প্রতিদিনকার বায়ুমণ্ডলীয় অবস্থা, যেমন দিনটি গরম নাকি ঠান্ডা, শুষ্ক নাকি আর্দ্র, শান্ত না ঝোড়ো, রৌদ্রোজ্জ্বল না মেঘলা প্রভৃতি আমরা কিন্তু বুঝতে পারি। ওকে, এটুকু লিখলেই হবে। নাম্বার 2 কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, জলবায়ু বলতে কি বোঝো? এই আবহাওয়া এবং জলবায়ু হচ্ছে মোটামুটি একদম খুব সেম টু সেম, খুব মানে আলাদা কিছু না তেমন। তো উত্তরে কি আছে, কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ মানে কয়েক বছরের ধরে আবহাওয়ার গড় অবস্থাকে বলা হচ্ছে জলবায়ু। অর্থাৎ আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট একটি অঞ্চল, আর জলবায়ু হচ্ছে অনেকগুলো অঞ্চল মিলে তারপর হচ্ছে সেই জলবায়ুটা গঠিত হবে বা জলবায়ু তৈরি করা হবে। এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু কয়েকদিনের জন্য না, এটা কিন্তু কয়েকটা বছর ধরে হবে, ঠিক আছে? কয়েকটা বছর মিলে তাই এটা হবে। জলবায়ু প্রকৃতিতে স্থায়ী হয় এবং সাধারণত বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে না। যেমন ভারতীয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, উত্তর ও দক্ষিণ মেরুর জলবায়ু প্রভৃতি হচ্ছে বলে দেওয়া আছে। এখানে তিনটে জলবায়ু দেওয়া আছে, যেরকম হচ্ছে মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, উত্তর ও দক্ষিণ মেরু জলবায়ু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তো এখানে প্রাকৃতিক ঘটনা বলতে কি বোঝো? লেখা আছে, যে সমস্ত ভৌত ও জৈবিক ঘটনা বছরের একটি নির্দিষ্ট সময়ে ঘটে এবং প্রতি বছর অর্থাৎ বছরের পর বছর ওই একই সময়ে ঘটনাগুলি আবর্তিত হয়, এবং সেই ঘটনাগুলিকে বলা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। যেরকম একটা নির্দিষ্ট সময় দেখবে বসন্তকালে কি ফুল ফোটে? পলাশ ফুল ফোটে। আবার সেই বসন্তকালেই কিন্তু কোকিল ডাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যদি কোনো নির্দিষ্ট কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে, তখন সেটাই কিন্তু মেনলি প্রাকৃতিক ঘটনা। কোশ্চেন নাম্বার 4, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? পৃথিবীর বায়ুমণ্ডলে CO অর্থাৎ কার্বন মনোক্সাইড, ঠিক আছে? সূত্রের সঙ্গে সঙ্গে মেনলি যে নামগুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে। CH মানে হচ্ছে এখানে সায়ানাইড, N হচ্ছে নাইট্রোজেন, O হচ্ছে অক্সিজেন, CFC হচ্ছে এখানে ক্লোরোফ্লোরোকার্বন। তো প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি বেশি পরিমাণে আবদ্ধ হচ্ছে। কোথায়? এই যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর মধ্যে কিন্তু আবদ্ধ হচ্ছে। এ কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, ঠিক আছে? পৃথিবীর যদি বাইরে থেকে সূর্যের আলো প্রতিনিয়ত পৃথিবীর মধ্যে ঢোকে, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে, ঠিক আছে? এই ঘটনাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে? আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং কি, এবার হচ্ছে গ্রিন হাউস গ্যাস। দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, এইটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু বাদ দিলে কিন্তু আর লেখা যাবে না। বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত অবলোহিত রশ্মি শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখতে সাহায্য করে, তাদের গ্রিন হাউস গ্যাস বা যেরকম এখানে উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তারপরে কার্বন, হাইড্রোজেন হচ্ছে এইগুলো। CH আছে মানে হচ্ছে সায়ানাইড ইত্যাদি। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? গ্রিন হাউস আর গ্রিন হাউস এফেক্ট হচ্ছে প্রায় পুরো সেম টু সেম একদম বলতে গেলে। তো গ্রিন হাউস হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি যেরকম পরপর পরপর দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, সায়ানাইড, তারপরে N2 নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অবলোহিত অবলোহিত রশ্মি শোষণ হচ্ছে, ঠিক আছে? পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট।
একদম পাই টু পাই লিখতে হবে, নইলে কিন্তু নাম্বারটা সেভাবে ক্যারি হবে না। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এখানে দেখা যাচ্ছে যে হিমবাহ কাকে বলে। খুব সোজা করে লিখেছি এখানে, দেখো হিমরেখার ঊর্ধ্বে ক্রমশ জমতে থাকা বরফের চাপে নিচের বরফ স্তর জমাট বাঁধা কঠিন বরফ স্তূপে পরিণত হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে জমাট বাঁধা বরফের স্তূপ পাহাড়ের ঢাল বেয়ে মানে নিচের দিকে গড়িয়ে পড়ার যে মানে অবস্থাকে সেটাকে বলা হয় হিমবাহ বা গ্লেসিয়ার। মানে এখানে যে হিমরেখাটা, মনে করো এখানে হচ্ছে হিমরেখা, অর্থাৎ এই হিমরেখার যখনই আর কি টেম্পারেচারটা এর উপরে উঠে থাকবে, তখনই আর কি বরফগুলো এইভাবে জমতে থাকবে। ঠিক আছে, এবার এই বরফগুলো জমতে জমতে একটা বিশাল আকৃতি ধারণ করবে, সেগুলো হচ্ছে বরফ স্তূপে পরিণত হবে। এবং যখন এটা আস্তে আস্তে ভারী হয়ে যাবে, সেটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য, এই যে লেখা আছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু সেটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ঠিক আছে, এর নিচে নামার ফলেই যে পাহাড়ে এর নিচে নামবে কিভাবে, মানে কিভাবে, সেটা হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে নামবে। এই পাহাড়ের ঢাল বেয়ে এই যে নামার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ার। এখানে একটা ছোট্ট বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে, বা তুমি ট্যাবলেট দিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে পৃথিবীর প্রায় 99% হিমবাহের কিন্তু অবস্থান উত্তর ও দক্ষিণ মেরুতে। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রবাল দ্বীপ কাকে বলে, কয়েকটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও। মানে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, একদম গ্রিন হাউস গ্যাসের মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে প্রবাল হলো নিডারিয়া পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এই লাইনে আমি আসছি, এখানে যদি কেউ শুধুমাত্র নিডারিয়া লেখে তাহলে কিন্তু হবে না, আবার যদি কেউ অমেরুদণ্ডী প্রাণী লেখে তাহলেও কিন্তু হবে না, দুটো কিন্তু একসঙ্গে লিখতে হবে, নিডারিয়া এবং অমেরুদণ্ডী প্রাণী। মৃত প্রবাল এবং অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসাবে কোরাল কলোনি গঠন হওয়ার ফলে মাঝখানে জলরাশিকে ঘিরে যখন পাহাড় সদৃশ গোলাকার দ্বীপ গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে প্রবাল দ্বীপ বা অ্যাটল। একে লেগুন দ্বীপও বলা হয়, LAGOON, বইতে দেখবে লেখা আছে লেগুন আইল্যান্ড ও বলা হয়। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে এই যে প্রবাল বা নিডারিয়া পর্বতভুক্ত যে অমেরুদণ্ডী প্রাণীগুলো যখন মারা যাচ্ছে, এবং অন্যান্য বস্তুর সাহায্যে তারা কি করছে, একটা মানে একটা পাঁচিল মতো তৈরি করছে, এবং এই পাঁচিলের অংশ হিসাবে তারা একটা কলোনি তৈরি করছে। ঠিক আছে, কলোনিটা কিভাবে গঠিত হচ্ছে সেটা লিখতে হবে। কলোনি তৈরি করছে, এবং এই কলোনির মাঝখানে এই যে এই মাঝখানটায় কিন্তু জলরাশি থাকছে, এবং জলরাশিকে ঘিরে যখন একটা পাহাড় সদৃশ মতো একটা আচরণ করছে, মাঝখানে যে জলরাশি হচ্ছে মানে একটা দ্বীপের মতো অবস্থান করছে, চারিদিকে আর কি স্থল, তো সেখানে একটি গোলাকার দ্বীপ গঠিত হচ্ছে, এবং এই দ্বীপটাকে বলা হচ্ছে প্রবাল দ্বীপ বা অ্যাটল। উদাহরণ হচ্ছে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ এবং ফিজি আইল্যান্ড। কোনো উদাহরণ কিন্তু বাদ দিলে চলবে না, প্রত্যেকটাই কিন্তু লিখতে হবে, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ এবং ফিজি আইল্যান্ড। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ, ভীষণ ইম্পর্টেন্ট এটা। মেনলি এখানে যে কোয়েশ্চেন গুলো এখানে রয়েছে এটা তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয় বা প্রবাল প্রাচীর কাকে বলে, আর এটা গঠিত হওয়াটা তো ইম্পর্টেন্ট থাকবেই, এটা একদম বাদ দেওয়া যাবে না। তো এখানে লেখা আছে যে প্রবাল বা কোরাল নামক সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীরা কলোনি করে গঠন করে, যেটা আমি এক্ষুনি বললাম যে কলোনি কেমন করে গঠন করে। তো এই কলোনিতে গড়ে ওঠা চুনাপাথরের পাহাড় বিশেষকে বলা হচ্ছে প্রবাল প্রাচীর। কেন চুনাপাথরের পাহাড়? কারণ একটু আগে যেটা আমি দেখালাম, এই যে নিডারিয়া পর্বভুক্ত, এই যে নিডারিয়া পর্বভুক্ত যে অমেরুদণ্ডী প্রাণী, এরা কিন্তু বেশিরভাগ তার বাইরের আবরণটা এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মেনলি চুনাপাথর। তো এই চুনাপাথরে যদি আস্তে আস্তে তারা মারা যায়, তাহলে চারিদিকে তো সেই চুনাপাথরের একটা আস্তরণই পড়ে থাকবে। তো সেটাই হচ্ছে এই কলোনি গড়ে ওঠে, এবং এই যে বিশেষ একটা পাহাড় সদৃশ একটা অংশ থাকে, এটাই হচ্ছে প্রবাল প্রাচীর। তো এটা কিভাবে গঠিত হচ্ছে, বলছে কলোনি গঠনকারী কোরাল, যেমন এখানে স্টার কোরাল লেখা আছে, তারপর হচ্ছে স্ট্যাগ হর্ন কোরাল লেখা আছে, এই দুটো কোরালের নাম লেখা আছে, একটু পড়ে নেবে এটা। ঠিক আছে, বহুদিন ধরে এক জায়গায় বাড়তে থাকে, এবং তাদের বসবাসের জায়গায় ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমি এক্ষুনি বললাম যে তাদের কিন্তু বহির্গাত্র কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের পাহাড় তৈরি হয়, এভাবে হচ্ছে মানে প্রবাল প্রাচীর কিন্তু
গঠিত হয়। তো নেক্সট হচ্ছে লেখা হচ্ছে প্রবাল বা কোরাল কাকে বলে। সেম টু সেম টাইপের কোয়েশ্চেন, এগুলো কিন্তু মানে ভুলে যাওয়ার চান্স কিন্তু প্রবল থাকে, কারণ এগুলো সব সেম টু সেম কোয়েশ্চেন, মনে হয় যেন উত্তরগুলো সেম হবে, কিন্তু তেমনটি নয়। তো কি আছে, প্রবাল বা কোরাল এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা নিডারিয়া পর্বভুক্ত, একটু আগে এখানে লেখা আছে, এবং একসঙ্গে দল বেঁধে কলোনি করে বসবাস করে। ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এদের কি ব্যবহার, কি কি কাজে লাগে। ঠিক আছে, ব্যবহারটা একবার দেখে নাও। প্রবালের বহিঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকা দ্বারা গঠিত হয়। এরা বিভিন্ন বর্ণের হয়। কি কি বর্ণের হয়? লাল হয়, সবুজ, সাদা প্রভৃতির বর্ণের হয়। এবং এই বর্ণ এবং গঠন বৈচিত্র্যের জন্য এদের অনেক জায়গায় ব্যবহার করা হয়। কোথায়? ফুলদানিতে, পেনদানিতে, ঘর সাজানোর সামগ্রী, তারপরে গয়না শিল্পে কিন্তু ব্যবহৃত হয়। প্রবালের কঙ্কাল অত্যন্ত সৌন্দর্য সৃষ্টিকারী সামগ্রী তৈরিতে কাজে লাগে। তো এই তোমার একদম প্রথম থেকে একবার কোশ্চেন গুলো আমি একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আবহাওয়া কাকে বলে, নেক্সট হচ্ছে জলবায়ু, নেক্সট হচ্ছে প্রাকৃতিক ঘটনা, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস, তারপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, হিমবাহ, প্রবাল দ্বীপ কাকে বলে, প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয়, প্রবাল বা কোরাল কি, এর ব্যবহার লেখো। এবং নেক্সট দিন আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, লেখা আছে হচ্ছে ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন, ঠিক আছে, বা অতি বৈচিত্র্যের দেশ বলার কারণ কি, এখান থেকে কিন্তু শুরু করব। তো যদি ইন্টারেস্টেড থাকো যে এই টাইপের কোশ্চেন আনসার যেগুলো পরীক্ষায় অনেকবার এসছে, যদি সেগুলো নিয়ে আলোচনা শুনতে চাও, যদি নোট করতে চাও, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।